হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। SLST ইতিহাস প্রস্তুতির যে MCQ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 38। আজকের পর্বে আমি সিলেবাসের একটি নতুন অংশ শুরু করতে চলেছি। এই অংশ থেকে যে টপিকগুলো আমি আজকের MCQতে রেখেছি তা হচ্ছে দ্য ভিয়েনা কংগ্রেস 1815 এবং দ্য মেটারনিক সিস্টেম। তো এখান থেকে যে জায়গাগুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে তা হচ্ছে 1815 ভিয়েনা সম্মেলন, ভিয়েনা সম্মেলনের মূল নীতি, ইউরোপীয় শক্তি সমবায়, মেটারনিক ও মেটারনিক ব্যবস্থা। তাহলে চলো আজকের MCQ সেশনটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? অপশানগুলো দেখো। 1812-13 খ্রিস্টাব্দে, 1814-15 খ্রিস্টাব্দে, 1813-14 খ্রিস্টাব্দে, 1815-16 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1814-15 খ্রিস্টাব্দে। সাময়িক বিরতি সহ ভিয়েনা সম্মেলন চলেছিল 1814 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে 1815 খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত। এটি ছিল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন। নেক্সট কোশ্চেন দেখো, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখো। প্রিন্স মেটারনিক, প্রথম আলেকজান্ডার, প্রথম ফ্রান্সিস, তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রিন্স মেটারনিক। প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশের প্রতিনিধি ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন না? অপশানগুলো দেখো। প্রাশিয়ার, স্পেনের, সুইডেনের, তুরস্কের। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, তুরস্কের। এছাড়াও উপস্থিত ছিলেন না রোমের পোপ। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশটি ভিয়েনা সম্মেলনের 4 প্রধান দেশের একটি নয়? অপশানগুলো দেখো। অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া, প্রাশিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ফ্রান্স। এখানে আমরা দেখে নিই, এই হচ্ছে 4টি প্রধান দেশ, অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং প্রাশিয়া। এদেরকে বিগ ফোরও বলা হতো। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই সমস্ত দেশের কোন কোন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন এটাও আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন অস্ট্রিয়ার প্রতিনিধি ছিলেন প্রিন্স মেটারনিক এবং তিনি এই সম্মেলনের সভাপতিও ছিলেন। এছাড়া ছিলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস। রাশিয়া থেকে ছিলেন জার প্রথম আলেকজান্ডার। ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি, এই নামটা তোমরা মনে রেখো, ও রাজ প্রতিনিধি ডিউক অব ওয়েলিংটন। প্রাশিয়া থেকে ছিলেন রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম এবং মন্ত্রী হার্ডেনবার্গ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? অপশানগুলো দেখো। অষ্টাদশ লুই, দশম চার্লস, তালেরা বা ট্যালির্যান্ড, পলিগন্যাক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তালেরা বা ট্যালির্যান্ড। এই দুটোই আমি লিখলাম, এর কারণ কোনো কোনো বইতে তোমরা তালেরা পাবে, আবার কোনো কোনো বইতে তোমরা ট্যালির্যান্ড পাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভিয়েনা সম্মেলনের ঘূর্ণিজলে তিনি স্বচ্ছন্দে ভেসে বেড়াতেন, কার সম্পর্কেই মন্তব্য করা হয়েছে? অপশানগুলো দেখো। তালেরা, ক্যাসেলরি, মেটারনিক, প্রথম আলেকজান্ডার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মেটারনিক। তার সম্পর্কে এই কথা বলেছিলেন ঐতিহাসিক কেটেলবি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল? অপশানগুলো দেখো। ইউরোপের আধুনিকীকরণ, ইউরোপকে গণতন্ত্রের পক্ষে পরিচালিত করা, ইউরোপকে প্রাক ফরাসি বিপ্লব পর্বে ফিরিয়ে আনা, ইউরোপের সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার। তো এই প্রসঙ্গে তোমাদের বলি যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী কী ছিল এটা কিন্তু তোমরা খুব মন দিয়ে পড়বে। এখানে আমি যে অপশানটা দিয়েছি এর বাইরেও অন্য অপশান থাকতে পারে সঠিক উত্তর হিসেবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইউরোপকে প্রাক ফরাসি বিপ্লব পর্বে ফিরিয়ে আনা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নীতিটি ভিয়েনা ব্যবস্থায় ছিল না? অপশানগুলো দেখো। ন্যায্য অধিকার, নিরস্ত্রীকরণ, শক্তিসাম্য, ক্ষতিপূরণ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নিরস্ত্রীকরণ। তোমরা নিশ্চয়ই জানো যে ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল 3টি। এক হচ্ছে ন্যায্য অধিকার, তারপর হচ্ছে শক্তিসাম্য নীতি এবং ক্ষতিপূরণ নীতি।
নেক্সট কোশ্চেন দেখো, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনে বসানো হয়েছিল, অপশানগুলো দেখো, সপ্তদশ লুইকে, অষ্টাদশ লুইকে, দশম চার্লসকে, ডিউক অফ বর্দোকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অষ্টাদশ লুইকে। এই নীতি অনুযায়ী ফ্রান্সে বুর্বো শাসন পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং অষ্টাদশ লুই ছিলেন বুর্বো বংশের একজন শাসক। নেক্সট কোশ্চেন, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী স্পেনে কোন বংশ তার কর্তৃত্ব ফিরে পায়? অপশানগুলো দেখো, বুর্বো, অরেঞ্জ, স্যাভয়, অর্লিয়েন্স। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বুর্বো বংশ। সিসিলি ও নেপলসেও বুর্বো বংশের অপর শাখা তাদের কর্তৃত্ব ফিরে পান। নেক্সট কোশ্চেন, ভিয়েনা ব্যবস্থায় ন্যায্য অধিকার নীতি অনুযায়ী হল্যান্ডে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, স্যাভয় বংশ, বুর্বো বংশ, অরেঞ্জ বংশ, অর্লিয়েন্স বংশ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অরেঞ্জ বংশ। পিডমন্ট ও সার্ডিনিয়াতে স্যাভয় বংশ তাদের ক্ষমতা ফিরে পান। এই টুকরো টুকরো ফ্যাক্টগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, ভিয়েনা ব্যবস্থায় নবগঠিত জার্মান কনফেডারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল কোন দেশের উপর? অপশানগুলো দেখো, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ফ্রান্স। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অস্ট্রিয়া। নেক্সট কোশ্চেন, ভিয়েনা ব্যবস্থায় ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাক্সনির উত্তরাংশ পোজেন, থর্ন, ডানজিক প্রভৃতি লাভ করে। অপশানগুলো দেখো, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রাশিয়া। নেক্সট কোশ্চেন, ক্ষতিপূরণ নীতি অনুযায়ী রাশিয়া নিম্নলিখিত কোন অঞ্চলটি পায়নি? অপশানগুলো দেখো, বেলজিয়াম, পোল্যান্ডের একাংশ, ফিনল্যান্ড, বেসারাবিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বেলজিয়াম। বেলজিয়ামকে হল্যান্ডের সাথে জোরপূর্বক জুড়ে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, শক্তিসাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? অপশানগুলো দেখো, অস্ট্রিয়া, পর্তুগাল, পোল্যান্ড, ফ্রান্স। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফ্রান্স। এই সম্মেলনে নতুনভাবে যেটা করা হয়েছিল একবার দেখো, ফ্রান্সের উত্তর পূর্ব দিকে হল্যান্ডের সাথে যুক্ত হয় লুক্সেমবার্গ ও বেলজিয়াম, পূর্ব দিকে প্রাশিয়ার সাথে রাইন অঞ্চল, দক্ষিণ পূর্ব দিকে সুইজারল্যান্ডের সাথে কয়েকটি জেলা যুক্ত করা হয়। এছাড়াও সুইজারল্যান্ড একটি নিউট্রাল কান্ট্রি হিসেবে ঘোষিত হয়। আর ফ্রান্সের দক্ষিণ দিকে পিডমন্টের সাথে স্যাভয় ও জেনোয়াকে যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেপোলিয়ন বিজেতা বলে কে নিজেকে উল্লেখ করেছিলেন? অপশানগুলো দেখো, মেটারনিক, প্রথম আলেকজান্ডার, প্রথম ফ্রান্সিস, ক্যাসালরি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মেটারনিক। নেক্সট কোশ্চেন, কে কূটনীতির রাজপুত্র নামে পরিচিত? প্রশ্নটি SLST 2016 11-12 এসেছিল। অপশানগুলো দেখো, কাভুর, মেটারনিক, পামারস্টোন, বিসমার্ক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মেটারনিক। নেক্সট কোশ্চেন, মেটারনিক কত সালে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন? অপশানগুলো দেখো, 1805 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1809 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মেটারনিখের যুগ বলা হয় কোন সময়কে? অপশানগুলো দেখো, 1815 থেকে 1830 খ্রিস্টাব্দ, 1819 থেকে 1830 খ্রিস্টাব্দ, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ, 1819 থেকে 1848 খ্রিস্টাব্দ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। ঐতিহাসিক ফিশার এই সময় পর্বকে মেটারনিকের যুগ বলেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি মেটারনিক ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল না? অপশানগুলো দেখো, অস্ট্রিয়ার হ্যাবসবার্গ সাম্রাজ্যকে রক্ষা করা, ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থা ইউরোপে ফিরিয়ে আনা, ফ্রান্স থেকে রাজতন্ত্রকে চিরতরে উচ্ছেদ করা, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফ্রান্স থেকে রাজতন্ত্রকে চিরতরে উচ্ছেদ করা।
এটা মেটার্নিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ছিল না, কারণ মেটার্নিক রাজতন্ত্রের পক্ষে ছিলেন এবং মূলত তার উদ্যোগেই ভিয়েনা ব্যবস্থায় ফ্রান্সে বুর্বো রাজতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, রাজত্ব করুন কিন্তু কোনো রকম পরিবর্তন বা সংস্কার করবেন না, গভর্ন অ্যান্ড চেঞ্জ নাথিং, এ কথা কে বলেছিলেন? অপশানগুলো দেখো, প্রিন্স মেটার্নিক, প্রথম আলেকজান্ডার, অষ্টাদশ লুই, দশম চার্লস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রিন্স মেটার্নিক। নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপে রক্ষণশীলতার জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখো, দশম চার্লসকে, লুই নেপোলিয়নকে, মেটার্নিককে, প্রথম আলেকজান্ডারকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মেটার্নিককে। তাকে ইউরোপের প্রধানমন্ত্রীও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, পবিত্র চুক্তির পরিকল্পনা কে করেছিলেন? অপশানগুলো দেখো, প্রিন্স মেটার্নিক, প্রথম আলেকজান্ডার, তালেরা, প্রথম ফ্রান্সিস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রথম আলেকজান্ডার। এই চুক্তির ভিত্তি ছিল খ্রিস্টান ধর্মনীতি। নেক্সট কোশ্চেন দেখো, 1815 খ্রিস্টাব্দে কোন 4টি রাষ্ট্রের মধ্যে চতুষ্শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশানগুলো দেখো, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন, অস্ট্রিয়া, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। নেক্সট কোশ্চেন, কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়েছিল কত সালে? অপশানগুলো দেখো, 1814 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1815 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, শক্তি সমবায়ের মোট কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখো, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 5টি। তাহলে প্রথম সম্মেলন হয়েছিল 1818-তে আইলা শ্যাপেলে, দ্বিতীয় সম্মেলন 1820-তে ট্রপোতে, তৃতীয় সম্মেলন হচ্ছে 1821 সালে লাইব্যাক, চতুর্থ সম্মেলন 1822 সালে ভেরোনাতে, আর 1825-এ ছিল শেষ সম্মেলন সেন্ট পিটার্সবার্গে। এর মধ্যে ট্রপোর সম্মেলন বিশেষ উল্লেখযোগ্য বলে আমি এটাকে রেড কালার দিয়ে হাইলাইট করেছি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আইলা শ্যাপেলের সম্মেলনের একটি গুরুত্ব ছিল? ফ্রান্সকে শক্তি সমবায়ের অন্তর্ভুক্ত করা হয়, মিত্রবাহিনীকে পরবর্তী 10 বছরের জন্য ফ্রান্সে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, ফ্রান্সকে আরও আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, উপরোক্ত সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ফ্রান্সকে শক্তি সমবায়ের অন্তর্ভুক্ত করা হয়। ভিয়েনা সম্মেলনের যে ক্ষতিপূরণ নীতি, সেখানে ফ্রান্সের ওপর যে আর্থিক ক্ষতিপূরণের দায়বদ্ধতা চাপানো হয়েছিল তা ফ্রান্স সঠিক সময়ে মিটিয়ে দেওয়ায় আইলা শ্যাপেলের সম্মেলনে ঠিক করা হলো যে পঞ্চম শক্তি হিসেবে ফ্রান্সকে শক্তি সমবায়ের অন্তর্ভুক্ত করা হোক, এবং এই সম্মেলনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মিত্রবাহিনী ফ্রান্স থেকে সরে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপের কোনো রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্রোহ পরিস্থিতি তৈরি হলে বা বিপ্লব ঘটলে প্রয়োজনে শক্তি সমবায় তাতে হস্তক্ষেপ করবে। কোন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? অপশানগুলো দেখো, ট্রপো সম্মেলন, লাইব্যাক সম্মেলন, ভেরোনা সম্মেলন, আইলা শ্যাপেল সম্মেলন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ট্রপো সম্মেলন। যদিও শক্তি সমবায়ের অন্যতম সদস্য ইংল্যান্ড কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, সুবিখ্যাত মনরো নীতি ঘোষিত হয়েছিল কবে? অপশানগুলো দেখো, 1820 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1823 খ্রিস্টাব্দে। দক্ষিণ আমেরিকায় স্পেনীয় উপনিবেশগুলির বিদ্রোহ দমনে মেটার্নিক উদ্যোগ নিলে আমেরিকার রাষ্ট্রপতি জেমস মনরো নীতি ঘোষণা করেন। এই নীতিতে তিনি বলেন, আমেরিকা হলো আমেরিকাবাসীদের জন্য, আমেরিকায় ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না। নেক্সট কোশ্চেন দেখো, মেটার্নিক জার্মানিতে কুখ্যাত কার্লসবাদ ডিক্রি জারি করেছিলেন কবে? অপশানগুলো দেখো,
1815 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1819 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, মেটার্নিখ তন্ত্রের পতন হয়েছিল কবে? অপশানগুলো দেখো, 1830 খ্রিস্টাব্দে, 1840 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ধাক্কায় মেটার্নিখ তন্ত্রের অবসান ঘটে। তাহলে ভিয়েনা সম্মেলন ও মেটার্নিখ তন্ত্রের ওপর এই ছিল আমার নির্বাচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।